দেখা গেছিল যে আই এর মান হচ্ছে এ জেড আই নট এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এগুলো হচ্ছে জিরো ধরে এগুলো ধরে আমরা বলতে এর থেকে পেয়েছি আমরা একে আমরা রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এটাকে আমরা সেট করব সেট করতে এই যে এই যে প্লটটা ইউনিট করতে হবে এবং এটা আমরা এই ফাই সিমিলারলি এইচ 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 ফাই পেছনে মার্কেট ম্যান বিষয় এই আর এটা তো এক্স এটা এই জিনিস বলা করতে হবে যে এই কনভার্সনটা কি এর এক্সপ্রেশনটা যেটা বলতে হবে বলে এই যে জিনিসটা দিয়ে এই করতে হবে এই কম্পোনেন্ট করতে হবে সেট কোঅর্ডিনেট আমরা যাচ্ছে রেক্টাঙ্গুলার তারপর বলছি সরি তারপরে হচ্ছে যে ওই যে কার্লের ওই অংশটা খাটানো হচ্ছে যে কার্ল অফ বি ইজ ইকুয়াল টু সরি কার্ল অফ হ্যাঁ বি ইজ ইকুয়াল টু এ বোধ হয় নাকি না ভুল বললাম জিনিসটা সেটার একটা এক্সপ্রেশন ইন্টারনেট থেকে দেখানো হয়েছিল যে এ আর এ থিটা এ ফাই যদি হয় অরিজিনাল ইয়েটা তাহলে এটা কার্ল যদি নাও এই জিনিসটা তাহলে এখানে ডেল বাই ডেল আর ইত্যাদি ছিল এবং এখানে ছিল এ আর এ থিটা এ ফাই যাও আমি আসছি বাড়ি এই কথা বলো না এ আর এ থিটা এ ফাই এগুলা আমরা দিয়ে এবং এখানে কিছু স্পেশাল এক্সপ্রেশন ছিল স্ফেরিক্যালের নরমাল না একটু ডিফারেন্ট যেটা ইন্টারনেট থেকে বলছিলাম দেখে নিতে সেটার মাধ্যমে তোমরা ইয়েগুলো পাবা ওই বির এক্সপ্রেশনটা দাও তো বি মানে হলো মিউ ইন্টু এইচ সেখান থেকে এইচ এর তিনটা কম্পোনেন্ট এইচ আর এইচ থিটা এইচ ফাইভ পাবা তো তোমাদের এইটাই হয়তো ডিরাইভেশন থাকবে সেমিস্টারে আমরা ইলেকট্রিক ফিল্ড হয়তো আর চাবো না এইচটা পর্যন্তই চাবো হয়তো আচ্ছা তো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেটা করতে হবে যে এইচ থেকে যদি ইলেকট্রিক ফিল্ড পেতে চাও তাহলে ম্যাক্সওয়েল ইকুয়েশন খাটাতে হবে তো ম্যাক্সওয়েল ইকুয়েশন খাটালে ম্যাক্সওয়েল ইকুয়েশনটা তোমরা জানো যে কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ই বাই ডেল টি বা কার্ল অফ ই ইজ ইকুয়াল টু ডেল বি বাই ডেল টি এরকম একটা অংশ থাকে তো ওই ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে আমরা তোমার ইয়েগুলো পাবো এইচ গুলা পেলে এইচ থেকে ই পাবো এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম তো এই জিনিসটা পর্যন্ত তোমার প্রথম অংশ ছিল তারপরে দ্বিতীয় অংশ আমরা শুরু করেছিলাম তখন ক্লাসের টাইম শেষ হয়ে এসেছিল তো সেটা ছিল পাওয়ার ডেন্সিটি এবং রেডিয়েশন রেজিস্ট্যান্স এটা নিয়ে আমরা আগাতে পারি নাই তো এটার ডিরাইভেশনটা হচ্ছে যে হাফ ক্রস হাফ ইন্টু ই ক্রস এইচ কনজুগেট এই হিসেবে করতে হবে তো আমাদের দেখো এইচ এর যে এক্সপ্রেশন সেই এইচ এর এক্সপ্রেশনটার মধ্যে দেখো এইচ ফাইটা খালি আছে এইচ আর আর এইচ থিটা নাই তো প্রশ্নে কিন্তু যদি পাওয়ারের ডিরাইভেশনটা দেওয়া থাকে চাই আমরা তাহলে এইচ এর এক্সপ্রেশন গুলা আর ই এর এক্সপ্রেশন গুলো আমরা দিয়ে দিব সেখান থেকে তুমি পাওয়ার বের করবা সো তো এইচ কনজুগেট বলছে তো এইচ কনজুগেটের মধ্যে তিনটা কম্পোনেন্ট থাকার কথা এইচ আর এইচ থিটা এবং এইচ ফাই প্রত্যেকটা কনজুগেট কিন্তু যেহেতু আমাদের এইচ আর আর এইচ থিটা জিরো কাজে এখানে শুধুমাত্র এইচ ফাই থাকে আর ই কম্পোনেন্ট হচ্ছে এখানেও তিনটা থাকার কথা কিন্তু এখানে দেখো ই আর ই থিটা আছে ই ফাই নাই তো কাজে ই ফাইটা বাদ যাচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে কি এদেরকে ক্রস প্রোডাক্ট করে আমরা টোটাল পাওয়ারটা এটা হচ্ছে তোমার পয়েন্টিং ভেক্টরের পাওয়ারটা ই ক্রস এইচ হাফ কনজুগেট যেটা আসছে আচ্ছা তো এখন এখানে দেখো ই আর আছে এইচ ফাই আছে তাহলে আমরা যদি ইউনিট ভেক্টর চিন্তা করি তাহলে এ আর এবং এ ফাই তো আমরা মনে আছে তোমার নিশ্চয় যে এক্স ওয়াই জেড এরকম একটা জিনিস করলে এই দুইটা যদি ক্রস করো তাহলে ক্রস প্রোডাক্টটা আসে এ জেড হিসাবে আবার এই দুইটার যদি ক্রস করো প্রোডাক্টটা আসে এ এক্স হিসাবে তো আবার যদি উল্টা করো ওয়াই থেকে এক্সে যাও তাহলে কিন্তু মাইনাস এ হবে তো সিমিলারলি এখানে মানে ইউনিট ভেক্টর গুলা এ এক্স এ ওয়াই আর এ জেড এর যদি আমরা ইয়ে করি ক্রস প্রোডাক্ট করি তাহলে ক্লকওয়াইজ গেলে রেজাল্টটা পজিটিভ হবে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে রেজাল্টটা নেগেটিভ হবে তো সিমিলারলি এখানে এ আর এ ফাই এটা করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পজিটিভ হিসেবে আসবে কোনটা জানি না দাঁড়াও না এ থিটা আর এ ফাই হ্যাঁ তার মানে জিনিসটা হচ্ছে আর থিটা ফাই তাহলে থিটা এবং ফাইকে যদি ক্রস করো তাহলে এ আর আসবে এবং দ্যাট ইজ পজিটিভ যেহেতু এটা ক্লকওয়াইজ যাচ্ছ তো কাজে এখানে এ আরটা পজিটিভ আসবে আর এখানে ছিল ই থিটা এবং এইচ ফাই তাহলে ই থিটা আসবে এইচ ফাই কনজুগেট আসবে আর অন্য অংশটা হচ্ছে এ আর ইন্টু এ ফাই তার মানে আর ইন্টু ফাই এদিকে যাচ্ছ তাহলে ওইটা ক্রস প্রোডাক্ট করলে এ থিটা আসবে দ্যাট ইজ নেগেটিভ তাহলে এ থিটাটা নেগেটিভ আসছে এবং ই আর
H5 কনজুগেট আসছে। তাহলে H5টা তো কমন, তো H5 এক্সপ্রেশন উপরে দেওয়া আছে। তো কাজেই তোমাদের যেটা হবে এই যে এই H5 এটাকে কনজুগেট করা হবে এই জিনিসটা ভ্যালুটাকে, আর অন্য জিনিসগুলো সেম থাকবে। এটার মান বসাবা, ই আর ই থিটার মান এখান থেকে আসবে, বসিয়ে এদেরকে এখানে তো ফাইনাল এক্সপ্রেশনটা বলাই আছে, সেই এক্সপ্রেশনে বসাবা, বসালে তুমি ডাব্লু পাবা। তো ডাব্লু পেলে দেখবা এটা দুটো কম্পোনেন্ট হবে, এই কম্পোনেন্টটাকে আমরা বলবো ডাব্লু আর, আর এই কম্পোনেন্টটাকে বলবো ডাব্লু থিটা। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ডাব্লু আর, আর এটা হলো ডাব্লু থিটা, কারণ ওর সাথে ইউনিট ভেক্টরটা হচ্ছে যথাক্রমে এ থিটা এবং এ আর আছে। তো সেটার মধ্যে কিন্তু টু ও ভিতরে চলে যাবে। তো তোমাদের পরীক্ষায় যদি দেই তাহলে এই যে ডাব্লু আর এর এক্সপ্রেশনটা খালি চাপো, ঠিক আছে? তাহলে তোমাকে এই এই অংশটুকু করতে হবে, ঠিক আছে? বাকিটা চাবো না, কারণ তোমার সিস্টেমটা শিখছো কিনা এটাই আমাদের টেস্টিং। তো কাজে এই জিনিসটা এভাবে ডিরাইভ করবে যে ডাব্লু আর বের করা। তাহলে আগেরটার মধ্যে আমি বলছিলাম যে এইচ ফাইটা বের করা, আর এখানে হচ্ছে ডাব্লু আর বের করা। আচ্ছা, তো ডাব্লু আর বের করলে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে পাওয়ার, এটা হচ্ছে ডাব্লু বের করছে। এখন ডাব্লুটা আমি আগে বলছিলাম যে পয়েন্টিং ভেক্টর মিন করে, তোমরা যেটাকে পয়েন্টিং ভেক্টর বলছিলাম। তাহলে এই জিনিসটা পাওয়ারটা তো এরকম একটা সারফেস দিয়ে যাবে, হ্যাঁ। তো এই পয়েন্টিং ভেক্টরটা হচ্ছে মনে করো ডাব্লু, হ্যাঁ। তাহলে এই ডাব্লুটা যদি ইয়া হিসেবে চিন্তা করো, টোটাল সারফেস এরিয়া দিয়ে চিন্তা করো, তখন টোটাল সারফেস এরিয়া দিয়ে টোটাল টোটাল পাওয়ারটা বের করতে হলে ইন্টিগ্রেট করতে হবে। এটা হচ্ছে পার ইউনিট এরিয়ার পাওয়ার আর কি, ডাব্লু আর ডাব্লু থিটা। তখন এটাকে সারফেস ইন্টিগ্রাল করতে হবে। তো সেই সারফেস ইন্টিগ্রালটা হচ্ছে কি, এখানে দেখানো হয়েছে যে দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে থিটার অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ফাইয়ের অ্যাঙ্গেল, ঠিক আছে? একটা থিটার একটা ফাইয়ের অ্যাঙ্গেল। তো এই দুটার ক্ষেত্রে ভ্যারি করবে, একটা 0 থেকে 2 পাই দ্যাট ইজ ফাইয়ের অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে 0 to পাই দ্যাট ইজ থিটার অ্যাঙ্গেল, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে ডাব্লু আরটা এখানে পাচ্ছি, ডাব্লু থিটাটা এখানে পাচ্ছি, আর এই জিনিসটা আসবে ওই ডিএস এর এক্সপ্রেশন থেকে, ঠিক আছে? এটা তোমাকে একটু মনে রাখতে হবে। কাজে এইটা ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেট করলে এই ইন্টিগ্রেশনের লিমিটগুলো বসালে এই জিনিসটা আসবে। তো কাজেই তোমাকে যদি পরীক্ষায় এই পি বের করতে বলি, তাহলে কিন্তু প্রশ্নে তোমার ডাব্লু আর ডাব্লু থিটা আমি বলে দিব। কাজে সেক্ষেত্রে তোমার কাজ হবে এই পয়েন্ট ইন্টিগ্রেশনটা করে এটা বের করা। তাহলে এখান থেকে তিনটা ডিরাইভেশন অলরেডি আমি বললাম। একটা হচ্ছে তোমার এর এক্সপ্রেশন দেওয়া থাকবে, তারপর তোমার ওই যে রেক্টাঙ্গুলার আর স্ফেরিক্যালের মধ্যে যে কনভার্সন সেটা দেওয়া থাকবে, আরেকটা হচ্ছে কার্লের এক্সপ্রেশন দেওয়া থাকবে ফর স্ফেরিক্যাল। এই তিনটা এক্সপ্রেশনের ভিত্তিতে তুমি এইচ বের করবা, H5 বের করবা। এটা একটা ডিরাইভেশন হতে পারে। আর আরেকটা ডিরাইভেশন হচ্ছে, এটা গেলো 1 নম্বর ডিরাইভেশন। 2 নম্বর ডিরাইভেশন হচ্ছে তোমার ইর কম্পোনেন্ট গুলা এইচ এর কম্পোনেন্ট গুলা দেওয়া থাকবে, তুমি ওকে বের করতে বলবো আমি ডাব্লু আর, তাহলে এইটা বের করবা। আর 3 নম্বর ডিরাইভেশন কোনটা, সেটা হচ্ছে তোমাকে আমি ডাব্লু আর ডাব্লু থিটার এক্সপ্রেশন দিয়ে দিব, তুমি বের করবা পির এক্সপ্রেশন, ঠিক আছে? তো কাজে এই জিনিসগুলো তোমরা একটু বাসায় নোট করে সুন্দর করে রেডি করে রাখবে, এগুলো ফাইনাল এক্সামের জন্য এই ডিরাইভেশন গুলো একটু আমরা প্রিপেয়ার করব। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ইনফিনিটেসিমাল ডাইপোলের কিছু অংশ। এখন এই অংশগুলো আমরা আরেকটা জিনিস আছে ডিরাইভেশন, সেটা হচ্ছে যে পি র্যাড আমরা যেটা পেয়েছিলাম, পি যেটা পেয়েছিলাম সেই পির এক্সপ্রেশন একটা চতুর্থ একটা ডিরাইভেশনের মতো আসছে। সেটা হচ্ছে পির মান আসছিল, কোথায় আসছিল দাঁড়াও দেখি, এই যে ইটা পাই বাই 3 আই নট এল, এই যে এই জিনিসটা 1 - j, তার মানে ওই এক্সপ্রেশনটাই লিখছে এখানে পির। তো সেই এক্সপ্রেশনটার মধ্যে একটা অংশ আছে জে সহ, আরেকটা অংশ জে ছাড়া, ঠিক আছে? তাহলে সেটার মধ্যে যে অংশটা জে ছাড়া তাকে বলতেছে পি র্যাড, টাইম এভারেজ পাওয়ার রেডিয়েটেড, ঠিক আছে? টাইম এভারেজ পাওয়ার রেডিয়েটেড। তো সেই এক্সপ্রেশনটা হচ্ছে যে ছাড়া যে অংশটা, সেটা হচ্ছে এইটা। তো সেটার ভ্যালু তোমাকে পরীক্ষায় এটাও দিতে পারি, মানে ডাব্লু পির এক্সপ্রেশন যেমন চাইতে পারি, তেমন পি র্যাড কত সেটা বের করো, একটু আলাদা করে বললাম, তখন কিন্তু তোমার ডাইন দিকের অংশটা লাগবে না। আচ্ছা,
তাহলে এখানে এটাও গেল, এগুলো সব তোমাদেরকে আলাদা একটা লিস্ট করে দিব কি কি ডেরিভেশন থাকতে পারে। আচ্ছা, তো পি র্যাডের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে রেডিয়েশন পাওয়ার। তো সিন্স দ্য অ্যান্টেনা রেডিয়েটস ইটস রিয়েল পাওয়ার থ্রু দ্য রেডিয়েশন রেজিস্ট্যান্স, আমরা একটা এক্সপ্রেশন প্রথমে বলছিলাম আর আর, রেডিয়েশন রেজিস্ট্যান্স। তাহলে ওই যে পাওয়ারটা বের হচ্ছে রেডিয়েশন রেজিস্ট্যান্স, তোমার দুইটা রেজিস্ট্যান্স ছিল আর আর রিঅ্যাক্ট্যান্স ছিল, সেই এক্সপ্রেশনের থেকে একটা হাফ আই নট স্কোয়ার আর, মানে আই স্কোয়ার আর এর মতো ফর্মুলা আর কি, আই স্কোয়ার আর এর যে ফর্মুলা পড়ছো সেরকম একটা ফর্মুলা দিয়ে পাওয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার রেডিয়েশন রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে তুমি আর আর বের করতে পারবা, সেটা হবে এটা 80 পাই স্কোয়ার এল বাই ল্যামডা স্কোয়ার। তাহলে এটাও কিন্তু তোমার থাকতে পারে। আমি তো এইচ ফাই 2 বললাম, তোমার ডাব্লু আর 3 বললাম, পি 4 বললাম পি র্যাড রেডিয়েশন পাওয়ার, আর 5 বললাম এই আর আর। এই প্রত্যেকটা ইকুয়েশনই তোমার ডিরাইভেশন থাকতে পারে। যদি এইচ ফাই চাই, যদি ডাব্লু আর চাই তখন ই আর ই আর এইচ এর এক্সপ্রেশন গুলো দেওয়া থাকবে। যদি পি চাই তাহলে ডাব্লু আর ডাব্লু থিটা দেওয়া থাকবে। ই র্যাড চাও এও একই জিনিস, ডাব্লু আর ডাব্লু থিটা থাকবে, এই দুটো একই রকম। এবং যদি আর আর এর এক্সপ্রেশন চাই তাইলেও তাই, এই তিনটা এক্সপ্রেশন একই ক্যাটাগরিতে পড়বে। ডাব্লু আর এর এক্সপ্রেশন গুলো আমি দিয়ে দিব, ডাব্লু আর ডাব্লু থিটার, এবং সেখান থেকে তুমি এগুলা পি র্যাড পি আর আর এগুলো বের করবা। কাজে এই নামগুলো একটু নোট করে নিন বাসায়। তারপরে হচ্ছে রেডিয়েশন রেজিস্ট্যান্স দিয়ে একটা অঙ্ক আছে, এটা দেখো এক্সাম্পল 4.1। এখানে বলা আছে যে এল হচ্ছে ল্যামডা বাই 50। তো এই এক্সপ্রেশন আমি দেখছি যে এল বাই ল্যামডা দিয়েই আর আর এর এক্সপ্রেশন আছে, জাস্ট মান বসাবা, বসালে এর একটা রেডিয়েশন রেজিস্ট্যান্স বের হবে আর কি। আচ্ছা, এরপরে জিনিসটা হচ্ছে, তাহলে আজকে একটা বড় ডিরাইভেশনের অংশগুলো আমরা তোমাদেরকে কিভাবে করবা সেটা বলে দিলাম, নিজেরা একটু প্র্যাকটিস করবা। আর এখানে জাস্ট ওই স্ফেরিক কোঅর্ডিনেট, তারপর কার্লের এক্সপ্রেশন, এগুলোই মেইন। ইউনিট ভেক্টর গুলো একটু কনসিডার করে ডেরাইভ করা, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো, পারবা মনে হয়। আচ্ছা, রেডিয়েশন রেজিস্ট্যান্স এন্ড রেডিয়েশন স্ফিয়ার, এখানে কিছু বলা আছে যে তুমি যে আমরা যে আর যে এক্সপ্রেশনটা ছিল, সরি আর ছিল আমাদের এই ডাইপোলটা যেখানে আছে সেখান থেকে কত ডিস্টেন্স দূরে একটা রেডিয়াল ডিস্টেন্স, সেটা ছিল আর। এখন এই ডিস্টেন্সটার উপর ভিত্তি করে তোমরা তো পড়ছো, এই যে অ্যান্টেনা শুরুতে বলা হয়েছে না যে একটা যদি ট্রান্সমিটিং অ্যান্টেনা থাকে আর তার থেকে যদি আমরা দূরে যেতে থাকি, তাহলে প্রথমে থাকবে নিয়ার ফিল্ড রিজিয়ন, হ্যাঁ, তারপর থাকবে ফার ফিল্ড রিজিয়ন। তো এই জিনিসগুলো কিসের উপর ডিপেন্ড করে? এখানকার ডিস্টেন্সের উপর, তাই না? আস্তে আস্তে যত ডিস্টেন্স চেঞ্জ করতেছে, তো এই ডিস্টেন্সটাই হচ্ছে এইটা অ্যান্টেনাটার থেকে দূরে, এটাই হলো ট্রান্সমিটিং অ্যান্টেনা। তো এই ডিস্টেন্সের উপর ভিত্তি করে আমরা যদি এই বলি যে ডিস্টেন্সটা যদি ল্যামডা বাই টোয়াইস পাই হয়, হ্যাঁ, ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা বাই টোয়াইস পাই, সেক্ষেত্রে কে আর এর মান হচ্ছে 1, হ্যাঁ, কে হচ্ছে টোয়াইস পাই বাই ল্যামডা, ঠিক আছে, কে হলো টোয়াইস পাই বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে কে আর আর যদি কে আর আর যদি গুণ করো তাহলে 1 হবে, হুইচ ইজ রেফার্ড টু অ্যাজ দ্য রেডিয়ান ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে তুমি পরীক্ষা জিজ্ঞেস করতে পারি যে আমার রেডিয়ান ডিস্টেন্স বলতে আমরা বুঝতে পারি, তো তখন আশা করি বা যে রেডিয়ান ডিস্টেন্স বলতে বোঝায় এই ডিস্টেন্সটা। তারপরে ম্যাগনিটিউড ফর দ্য ফার্স্ট, আচ্ছা এখানে 4.8 আর 4.10 অ্যানালাইসিস করছি যে দুটো ইকুয়েশনের উপর। ওই দুটো ইকুয়েশন আমরা অলরেডি, আমি তোমাদেরকে আগে ডিরাইভেশন 8 আর 10 দেখো, এই যে 10ই যদি দেখি বা 8ও যদি দেখো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর মানে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন, এটা গত ক্লাসে যে অংশ পর্যন্ত গেছিলাম। তো সেখানে তোমার কে আর আছে, হ্যাঁ, তো কে আর এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে এটা কি হবে? উপরেও 1, নিচেও 1, ই টু দি পাওয়ার মাইনাস জে কে আর, তো ওটা 1, জে 1, ই
ই টু দি পাওয়ার j1 থাকবে। তারপর এখানে এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে দুটো টার্ম আসছে। প্রথম অংশে কে আর এই যে ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটা 1 হবে আর কি। আচ্ছা, দ্বিতীয় এক্সপ্রেশন যদি ই ধরো, ই আর ই থিটা, সেখানেও কিন্তু ব্র্যাকেটে ওই একই ধরনের জিনিস আছে, জে কে আর আছে। তো তিনটা ইকুয়েশনে এই জে কে আর এর উপর ইফেক্টটা সেম হবে যদি আমরা কে আর এর ভ্যালু 1 ধরি। আর কে আর স্কোয়ার আর একটা থার্ড এক্সপ্রেশন আছে। তো ই থিটার ভেতরে তাহলে ব্র্যাকেটের মধ্যে তিনটা অংশ আছে, আর অন্যটার মধ্যে ব্র্যাকেটের মধ্যে দুটো অংশ আছে। তো এখানে ওইটাই বলছে, রেডিয়ান ডিস্টেন্সের কথা বলা হয়েছে যে যদি রেডিয়ান ডিস্টেন্সে থাকি, the magnitude of the first and second terms within the brackets which is the same. Also, at the radian distance, the magnitude of all three terms within the brackets is identical. ঠিক আছে, এটাই হচ্ছে ব্র্যাকেটের মধ্যে এই যে ওয়ান, দুইজনেই ওয়ান, এটাই বলা হচ্ছে যে এখানে সবগুলাই ওয়ান। ঠিক আছে, এটাও ওয়ান, এটাও ওয়ান, এটা ওয়ান যদি হয় এটাও ওয়ান হয়, এই দুটো তো কাটাকাটি চলে যাবে। আর প্রথম দুটার মধ্যে এটা ওয়ান হবে, ওটা ওয়ান হবে। এই জিনিসটা একটু দুইটার থেকে আমরা রিলেশনটা দেখাচ্ছি, একসাথে প্যারালাল দেখালে ভালো হতো। আইডেন্টিক্যাল, the only term, ওই যে থার্ড ইকুয়েশনটা বলছে, the only term that contributes to the total fee is the second term because the first and third terms cancel each other. ঠিক আছে, তো এটাই ফিগার 4.2 তে দেখানো হয়েছে। 4.2 তে দেখানো হয়েছে যে কে আর যখন 1, তো সেই ভ্যালুটা মনে হয় এই জায়গাটা, এই যে সরি কোন জায়গাটা, কে আর রেডিয়ান ডিস্টেন্স আর ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2, হ্যাঁ এইটাই মনে হয়, এই যে এই ডিস্টেন্সটা, সেই পয়েন্টটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা এইটা এখন দাঁড়াও। তো এখন ডিস্টেন্সটা যদি লেস দেন রেডিয়ান ডিস্টেন্স হয়, ল্যামডা বাই 2 হচ্ছে কে আর এর চেয়ে 1 এর চেয়ে কম হয়, the magnitude of the second term within the brackets and is greater than the first term. ঠিক আছে, মানে লেস দেন হওয়া মানে ওখানে কে আরটা ছিল নিচে। ঠিক আছে, তো আর যদি কম হয় তাহলে কে আরটা বেশি হয়ে যাবে, তাহলে কে আর ইন দ্য সেকেন্ড টার্ম ইন দ্য ব্র্যাকেটস, তখন ওই সেকেন্ড টার্মটা ব্র্যাকেট বেশি হয়ে যাবে, and begins to dominate. And for হ্যাঁ, the magnitude of the third term within the bracket is greater than the magnitude of the first and second term, and the second term is greater than the first. এই সমস্ত কম্বিনেশন চলতে থাকবে। তো এইটার ফলে the region is referred to as near field region. তাহলে আর যখন কে আর এর চেয়ে ল্যামডা বাই 2 এর চেয়ে কম হয়, তখন ওটাকে নিয়ার ফিল্ড রিজিয়ন বলা হচ্ছে। আচ্ছা, and the energy in the region is basically imaginary or stored. তখন এই যে এই জায়গাটা, এনার্জি হচ্ছে ওই সময় নিয়ার ফিল্ডে স্টোরড এনার্জি থাকে, এনার্জি ইজ বেসিক্যালি স্টোরড। আচ্ছা, এটা গেল সেকেন্ড ইকুয়েশনটা। আর থার্ড ইকুয়েশন হচ্ছে যখন আর গ্রেটার দেন ল্যামডা বাই 2 এসপি, তখন কি আরটা নিচে থাকতেছে, তখন তোমার ইয়ে হচ্ছে দ্য ফার্স্ট টার্ম অফ দ্য ব্র্যাকেটস ইজ গ্রেটার দেন, প্রথম টার্মটা তখন গ্রেটার দেন হচ্ছে এবং ডমিনেট করতেছে, এবং দি ফার্স্ট টার্ম উইদিন দ্য ব্র্যাকেট, আর অন্য ক্ষেত্রে তো থার্ড টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে কম্বিনেশনটা হচ্ছে। তো এর পরের যে রিজিয়নটা, দ্য রিজিয়ন ল্যামডা বাই 2 পাই, এটাকে ইজ দ্য রেফার টু অ্যাজ ইন্টারমিডিয়েট ফিল্ড রিজন। ঠিক আছে, ওটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফিল্ড রিজন, ওয়াইল দ্যাট এটা হচ্ছে যদি আর গ্রেটার দেন ল্যামডা বাই 2 পাই, খুব কাছাকাছি এলাকাটা ইন্টারমিডিয়েট। আর যদি খুব বেশি বড় হয়, ইজ রেফার টু ফার ফিল্ড রিজন, অ্যান্ড দ্য এনার্জি ইজ বেসিক্যালি রিয়েল, রেডিয়েটেড। তাহলে এটা হচ্ছে এই জায়গাটা, কোথায় গেল এই জায়গাটা, এই জায়গাটায় ওই যখন গ্রেটার গ্রেটার দেন হচ্ছে, তখন এটা এনার্জিটা রেডিয়েট হচ্ছে এবং এটা হচ্ছে ফার ফিল্ড। আর একদম কম এলাকাটায় হচ্ছে নিয়ার ফিল্ড, এবং সেখানে এনার্জিটা ইমাজিনারি থাকছে এবং স্টোর হচ্ছে। তো তো আমাদের এক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ইফেক্ট অফ ডিস্টেন্স, হ্যাঁ, রেডিয়ান ডিস্টেন্সটা কি সেটা জিজ্ঞেস করতে পারি, অথবা বলতে পারি ইফেক্ট অফ ডিস্টেন্স আর অন তোমার ইয়ে, এটা কি বলে, অন অন এনার্জি। ঠিক আছে, ইফেক্ট অফ ডিস্টেন্স অন ইনফিনিটেসিমাল ডাইপোল, ইনফিনিটেসিমাল ডাইপোল অ্যান্টেনায় তোমার ডিস্টেন্সের ইফেক্টটা কি। তখন মোটামুটি এই ছবিটা একটু মনে রেখে
এবং ইকুয়েশনটা যদি মনে রাখতে পারো তাহলে রাখলা, নাহলে কিন্তু এই ছবিটা দিয়ে মেনলি আমরা ব্যাখ্যাটা করব। ছবিটা একটু মনে রাখবা যে ডিস্টেন্সের সাথে কি ইফেক্ট, এটাই আমরা শর্টকাট দেখবো আর কি। আর যদি ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করতে চাও তাহলে ইকুয়েশন গুলো থাকবে। আমরা আরেকটা প্রশ্ন করতে পারি যে ধরো ইকুয়েশন গুলো দিলাম, তো ইকুয়েশন গুলো দিয়ে তো সেটা দেওয়া থাকলো আমার প্রশ্নেই, তখন তুমি ওটার থেকে ব্যাখ্যা করলা, এটাও হইতে পারে প্রশ্ন। তো দুইটা ক্ষেত্রেই তোমার উত্তরগুলো একই রকম হবে। প্রথম ক্ষেত্রে ওই যে যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে একটু ডিটেলস বলতে হবে, আর নাইলে খালি ছবিটা দিয়ে ব্যাখ্যা করলে চলবে। এইটা গেল। এরপরে এইখানে আর আগাবো না, এগুলো ডিটেলসে হচ্ছে কি ওই যে এক্সপ্রেশন গুলোর ভিত্তিতে ফিল্ডের এক্সপ্রেশনের অনেক মডিফিকেশন হয়। তো যারা ওই যে একদম কস থিটা হয়ে গেল, সাইন থিটা হয়ে গেল, এরকম অ্যাপ্রক্সিমেট হয়ে যায় ওই কে আর যখন ওয়ানের চেয়ে অনেক বড় টড় এসব। এটা নিয়ে আমরা যাবো না, আমাদের শুধু কনসেপ্টটা আপাতত, কারণ তোমাদের অনেক কিছু পড়তে হয়, যেখানে বেশি ডিটেলসে গেলে সমস্যা। মূল জিনিসটা বুঝতে পারলেই হলো। তারপর এই অ্যান্টেনার ক্ষেত্রে ডিরেক্টিভিটি হিসাব করছে, এটাও আমরা টাচ করবো না, কারণ ডিরেক্টিভিটিটা বেসিক্যালি জিনিসটা কি এটা তোমরা জানো। এখানে পার্টিকুলার এই অ্যান্টেনার ক্ষেত্রে কি সেটা হয়তো এখানে বলা হয়েছে, সেটা তোমরা দেখলে দেখবা। আচ্ছা, এরপরে আরেকটা অ্যান্টেনা হচ্ছে স্মল ডাইপোল অ্যান্টেনা। ঠিক আছে, তো তাহলে আমরা ইনফিনিটিসিমাল ডাইপোল শেষ হলো, এটা একটা ওয়্যার ডাইপোল, ওয়্যার অ্যান্টেনা ছিল। এরপরে আমরা চলে যাচ্ছি স্মল ডাইপোল অ্যান্টেনা। এটারও একটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে এরকম একটা কারেন্ট এলিমেন্ট। হ্যাঁ, এটার ক্ষেত্রে তোমাদের বেশি কিছু দিব না। স্মল ডাইপোল অ্যান্টেনার ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র বৈশিষ্ট্যটা চাওয়া যেতে পারে, স্মল ডাইপোল অ্যান্টেনার বৈশিষ্ট্য, ফিচার্স। তো ফিচার্স যদি চাই তখন তোমরা খুব সংক্ষেপে এই ছবিটা দিয়ে বোঝাবো। তো এরকম একটা, আগেরটার থেকে ডিফারেন্স হচ্ছে এরকম একটা কারেন্ট এলিমেন্ট দেখানো হচ্ছে, এখানেও L/2 আছে, কিন্তু কারেন্ট প্রোফাইলটা এরকম। ঠিক আছে, মাঝখানে যে পয়েন্টটা সেখানে সবচেয়ে ম্যাক্সিমাম কারেন্ট I0, এবং এদিকে L/2 গেলে তা গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, এদিকে গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। এটা স্মল ডাইপোল, তো তখন কারেন্টের এক্সপ্রেশনটা এরকম হচ্ছে। এটা একটু তোমাদের মনে রাখতে হবে যে জেড প্রাইম হচ্ছে সেই আগের ডিস্টেন্স, জেড প্রাইম হচ্ছে এই দিকের ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা যখন L/2 চেয়ে কম, তখন মানে পজিটিভ সাইডে 0 থেকে L/2, হ্যাঁ, উপরের দিকটা হলো পজিটিভ, জেড পজিটিভ, তখন এক্সপ্রেশন হচ্ছে এটা। তো এখানে দেখো যে 2/L জেড প্রাইম আছে, তো জেড প্রাইম যখন তোমার L/2, তখন কি L/2 আর L কাটাকাটি গিয়ে কি 1 হয়ে যাবে, তাহলে 1 - 1 মানে 0, তার মানে এই জায়গায় কারেন্টটা 0 হবে। আবার যখন তোমার এটার ভ্যালু জেড প্রাইম 0 হবে তখন এটা ম্যাক্সিমাম হবে, তো এই জায়গাটায় ম্যাক্সিমাম। আর নিচের দিকেও তোমার যখন জেড নেগেটিভ হবে তখন -L/2 তে গিয়ে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, ফলে 1 - 1 করে আবার 0 হয়ে যাবে। এইটুক জানলেই হবে। এটার ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল আর দরকার নাই, শুধুমাত্র অ্যান্টেনাটার বৈশিষ্ট্যটা বলবা, ছবিটা আঁকবা, এই দুইটা ছবি। আর এখানে তোমাদের ইয়ে বলা আছে, বৈশিষ্ট্যের মধ্যে কিছু স্পেসিফিক প্রপার্টি বলা আছে, এই এই ইকুয়েশনটা, এই জিনিসটা একটু বলতে হবে। এটা লেংথ হচ্ছে λ/50 চেয়ে কম হবে অথবা λ/50 সমান হবে। এটা হচ্ছে স্মল ডাইপোলের বৈশিষ্ট্য, এই কথাটা যেন মিস না হয়। And better approximation of the current distribution of wire antenna whose length is usually λ/50 থেকে যদি λ/10 হয়, এখানে তো বললো λ/50 চেয়ে কম হবে, কিন্তু যদি λ/10 এর চেয়ে কম হয়, λ/50 চেয়ে বেশি হয়, তো সেক্ষেত্রে এই এক্সপ্রেশনটা এখানে দেখানো হয়েছে, কারেন্ট এলিমেন্ট। তো কাজে এই জিনিসটাও আমাদের টাচ করতে হবে, এই এই জায়গাটা। এইভাবে স্মল ডাইপোলকে আমরা ডিফাইন করে দেব। তো স্মল ডাইপোলে আমরা এই বেশি ডিটেলসে যাব না, এটাই। কই গেল, হ্যাঁ। এরপরে এখানে রিজিয়ন সেপারেশনে যাব না, রেডিয়েশন রেজিস্ট্যান্সও যাব না। এটা কি ছিল, না এটাও দরকার নেই। ফার ফিল্ড ফিল্ড এখানেও আছে, ইকুয়েশনও যাচ্ছি না। তারপরে এগুলাতে আমরা যাব না। এখানেও ডাইরেক্টিভিটি আছে, এগুলো বের করা। এই এখানে আরেকটা অ্যান্টেনা আছে, ওই ডাইপোলেরই আরেকটা কম্বিনেশন, সেটা হচ্ছে এটা নাকি, দাঁড়া, হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনা, এটা দেখবা। তাহলে আমাদের এটারও ওই একই জিনিস, হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনার ফিচার্স, হাফ ওয়েভ
ডাইপোল অ্যান্টেনা ফিচার্স। ফিচার্স বললে তুমি ছবি সহ লিখবা। তো ওয়ান অফ দ্য মোস্ট, এখানে ফিচারটা আমি পড়তেছি, সব লিখতে হবে না, তোমরা পড়বা খালি, জাস্ট অল্প কথাই বলে দিবা। ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড অ্যান্টেনা ইজ দ্য হাফ ওয়েভ ডাইপোল। এটা হচ্ছে λ/2 ডাইপোল। আমরা যে ল্যাবের এক্সপেরিমেন্টে কেন ওই যে 600 মেগাহার্জের জন্য 25 করছিলাম, এটার ব্যাখ্যাটা এখানে আছে। ডাইপোল অ্যান্টেনা তো বেসিক্যালি এরকম, তাই না? এরকম একটা স্ট্রাকচার, এখানে এসি সিগন্যাল দিচ্ছ, দিয়ে তৈরি করতেছে। এইদিকে λ/2 λ/4 ছিল বোধহয়, তাই না? টোটাল ইয়েটা ছিল λ/2 অ্যান্টেনার দৈর্ঘ্যটা। তো এটাই বলেছে হাফ ওয়েভ ডাইপোল হচ্ছে অ্যান্টেনা, হচ্ছে টোটাল লেন্থটা হচ্ছে λ/2, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনা। তো কাজেই এখানে যদি বলো এই কথাটাই মেইনলি বলবা। আর এটার ছবি টবি মনে হয় নাই এখানে খুব একটা। তো আমি যে ছবিটা দিলাম ওইটা দিতে পারো অল্প কথায়। আর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও তোমাকে ডিরাইভ করতে হবে না, খালি এই কথাটা বলে অল্প কথায় লেগে, এটা জাস্ট অল্প 3-4টা লাইন বলে একটা ছবি এঁকে এটা সংজ্ঞাটা হয়ে যাবে। তাহলে ডাইপোলের থেকে আমরা তিনটা বললাম অলরেডি। একটা হচ্ছে ইনফিনিটিসিমাল ডাইপোল, যেটা নিয়ে বিরাট একটা ডিরাইভেশন ছিল, বা 4-5টা ডিরাইভেশন। স্মল ডাইপোল তার বৈশিষ্ট্য, এবং হাফ ওয়েভ ডাইপোল তার বৈশিষ্ট্য। এবং এখানে মেইন যে এলটা হচ্ছে ফ্যাক্টর। প্রথমটা ছিল এল ইনফিনিটির চেয়ে অনেক কম, আর সরি ওয়েভ লেংথের চেয়ে অনেক কম। আর তারপরেরটা ছিল তোমার যে λ/50 থেকে 10 এর মধ্যে, আর এটা হচ্ছে λ/2। তো দ্যাটস হোয়াট ইট ইজ হেয়ার। এরপরে চ্যাপ্টার 4-এ আমরা কোথায় যাব সেটা দেখছি। এগুলো মনে হয় কোনোটাই লাগবে না। আচ্ছা, তারপর এখানে একটা আছে অ্যান্টেনাস ফর মোবাইল কমিউনিকেশন সিস্টেম, এটা একটু আমরা টাচ করব। এটা হচ্ছে বালানিসের বইয়ের 4.7.4। ঠিক আছে, এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। অ্যান্টেনাস ফর মোবাইল কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে মানে কোন ধরনের ওয়্যার অ্যান্টেনা। আমরা তো মাইক্রোস্ট্রিপের কথা বলতেছি, কিন্তু ওয়্যার অ্যান্টেনাও আছে আর কি। তো the dipole and monopoles are two of the most widely used antennas for wireless mobile communication systems. ঠিক আছে, তাহলে ডাইপোল হচ্ছে একটা তার মধ্যে। An array of dipole elements is extensively used as an antenna at the base station of the land mobile system. ল্যান্ড মোবাইল সিস্টেম যেটা যদি আমরা চিন্তা করি, সেখানে কি এই মূল একটা বেস স্টেশন থাকে তোমাদের বিভিন্ন জায়গায়, এবং সেটা কি হয়, একটা হেক্সাগোনাল মোবাইল সিস্টেমের যে হেক্সাগোনাল সেল, যেটা সেই সেলের মধ্যে যত মোবাইল আছে তারা কমিউনিকেট করে কি এই সেলের সাথে, তাই না? সব মোবাইলগুলা, এখন সেই মোবাইলগুলোকে কি হয়, এখান থেকে একটা আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক দুটো করে ফ্রিকোয়েন্সি দেওয়া হয়। তো ফর এক্সাম্পল এই ভদ্রলোক 1 নম্বর ভদ্রলোক 25 নম্বর মোবাইলের সাথে কমিউনিকেট করছে, তাহলে 1 নম্বর ভদ্রলোককে দুটো ফ্রিকোয়েন্সি দেওয়া হবে, ফ্রিকোয়েন্সি 1, ফ্রিকোয়েন্সি 2। একটা দিয়ে সে কথা পাঠাবে আর একটা দিয়ে কথা শুনবে, দুইটা ক্যারিয়ার দিয়ে আসবে কোথার থেকে, বেস স্টেশন। আবার মোবাইল 2-র সাথেও বেস স্টেশন দুটো ফ্রিকোয়েন্সি দিবে, F3 এবং F4, একটা আপলিঙ্ক একটা ডাউনলিঙ্ক। তো এই যে কমিউনিকেশনটা, এটা তো ওয়্যারলেস, ওয়্যারলেস কমিউনিকেশন, এখানেও ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে অ্যান্টেনার থেকে মোবাইলের অ্যান্টেনার মধ্যে। তো এখানে সেই যে বেস স্টেশনের যে অ্যান্টেনাগুলা, সেখানে বলা হয়েছে অ্যান অ্যারে অফ ডাইপোল, অ্যারে অফ ডাইপোল অ্যান্টেনাগুলো ইউজ হয় সেখানে ল্যান্ড মোবাইল সিস্টেম, অ্যাট দ্য বেস স্টেশন অফ এ ল্যান্ড মোবাইল সিস্টেম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপর কই গেল, ধরো while the monopole because of its broadband characteristics and simplest construction is perhaps the most common antenna element for portable equipment, ঠিক আছে, such as cellular phones। কাজে নিচে যে ফোনগুলো বললাম সেখানে ওরা মনোপোলের কথা বলছে, কর্ডলেস টেলিফোনস, অটোমোবাইলস, ট্রেনস এটসেট্রা। ঠিক আছে, তো রেডিয়েশন এফিসিয়েন্সি অ্যান্ড গেইন, মনোপোল হচ্ছে সেই সমস্ত অ্যান্টেনা যার রেডিয়েশন প্যাটার্নটা সব দিকে সমান। ঠিক আছে, রেডিয়েশন প্যাটার্ন যেটা আমরা দেখাইছিলাম, যে ডিরেক্টিভ অ্যান্টেনার ক্ষেত্রে কি হয়, একদিকে বেশি থাকে, এরকম দুটো ছোট ছোট ইয়ে থাকে, মেজর লোব মাইনর লোব এসব থাকে, কিন্তু মনোপোলের রেডিয়েশন প্যাটার্নটা হয় এরকম, এরকম একটা সব দিকে সমান হবে। ঠিক আছে,
তো ওই মনোপল টাইপের অ্যান্টেনাটা ইউজ হচ্ছে তোমার ইয়েতে সেলুলার ফোনের ক্ষেত্রে আর কি এটা বলা হয়েছে। The radiation efficiency and gain characteristics of both these elements are strongly influenced by their electrical length, which is related to the frequency operation. In an handheld unit, মানে হাতের যেটা cellular phones, the position of monopole element on the unit influences the pattern while it does not strongly affect the input impedance and resonant frequency. এগুলো অত ডিটেলস দরকার নেই, কোন ধরনের অ্যান্টেনা সেটাই খালি হবে। The variation of input impedance real and any parts of a vertical monopole antenna mounted, এটাও দরকার নাই। এখানে কিছু examples of monopole type antennas used in cellular cordless devices, walkie-talkies and CFRs are shown in figure 4.22। এখানে তোমার 4.22 ফিগারটা কোথায়, এখানে তোমার ছবিগুলো দেওয়া আছে। Example of stationary retractable telescopic and embedded hidden antennas used in commercial cellular and cordless telephones, walkie-talkies and CB radios, ছবি দেওয়া হয়েছে। তো এগুলো একটু দেখো, মানে ছবি তো আর পরীক্ষায় আসবে না, তো তোমরা এখানে খালি কি ধরনের অ্যান্টেনা ইউজ হয় এটুকু জানলেই চলবে। তাহলে এখানে খুব অল্প 3-4টা লাইন পড়লেই হবে যে মোবাইল কমিউনিকেশন সিস্টেমে কি অ্যান্টেনা ইউজ হয় সেটার একটা অংশ ছিল। এটা বেস স্টেশনের ক্ষেত্রে এই যে বললো না ট্রায়াঙ্গুলার অ্যারেজ অফ ডাইপোলস, এখানে প্রত্যেকটা এখানে ডাইপোল ইউজ হচ্ছে। এই যে এখানে 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 এর একটা ট্রায়াঙ্গুলার অ্যারে, মানে অ্যারেটা হচ্ছে তোমার এরকম দেখানো হচ্ছে ট্রায়াঙ্গুলার, এদিকে একটা ট্রায়াঙ্গেল, এদিকে একটা ইয়ে ইয়া বাহু, এদিকে বাহু, এরকম ভাবে ট্রায়াঙ্গুলার অ্যারে অফ ডাইপোলস। তো কাজে অ্যারেটা আমরা এখনো থিওরি ক্লাসে কিন্তু বলি নাই তোমাদের যে অ্যারে কি জিনিস। তো অ্যারে যখন পড়বো তখন অ্যারেটা বলবো। অ্যারেটা হচ্ছে কতগুলো অ্যান্টেনার এলিমেন্টকে একসাথে সাজিয়ে, সেটা জিওমেট্রিক্যালি সাজানো হতে পারে, তাদের একটা কারেন্ট ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। তো সেটা আমরা যখন অ্যারে পড়বো, আমরা নেক্সট ক্লাসে হয়তো পড়বো, তখন এটা আমরা ডিসকাস করবো। তো এই মোবাইলে বেস স্টেশনের এই অ্যারে টাইপের অ্যান্টেনা ইউজ হয়ে থাকে। ব্যাস, এটাও আমরা ডিটেলস দরকার নেই, খালি জাস্ট ওই 2-3টা লাইন কনসেপ্টটা জানলেই হবে। এটাই আমার মনে হয় চ্যাপ্টার 4-এর শেষ টপিকস। চ্যাপ্টার 4 আমার মনে হয় আর এখানে ডিটেলসে ঢোকার সুযোগ নাই। এরপর চলে যাব চ্যাপ্টার 5-এ। টাইম কতটুক আছে? 10 মিনিট আছে, যাওয়া যাবে। চ্যাপ্টার 5 হচ্ছে লুপ অ্যান্টেনা, ঠিক আছে? তো a simple, inexpensive, and very versatile antenna type is loop antenna. Loop antenna take many different forms such as triangle. এটা আমি বলছিলাম যে লুপটা হচ্ছে এরকম একটা লুপ ফর্ম করে, এখানে মনে কারেন্ট আছে, এরকম লুপ ফর্ম করতেছে। তো সেই শেপটা এরকম সার্কুলার হতে পারে, ঠিক আছে? তারপর এটা তোমার এরকম স্কোয়ার হতে পারে, এবং ওই যে ট্রায়াঙ্গেলও হতে পারে, এলিপস হতে পারে, এরকম অনেক রকম ফর্মে লুপ অ্যান্টেনা হতে পারে, যেগুলো আমার মনে হয় ছবি এখানে হয়ে গেল, ছবি দেওয়া আছে মনে হয়। এই যে সিঙ্গেল এলিমেন্ট অ্যারে অফ 8 এলিমেন্টস, এগুলো সব লুপ অ্যান্টেনার ছবি। আচ্ছা আচ্ছা, বিকজ অফ দ্য সিম্পলিসিটি ইন অ্যানালাইসিস অ্যান্ড কনস্ট্রাকশন, দ্য সার্কুলার লুপ ইজ দ্য মোস্ট কমন। যে শেপগুলো, জিওমেট্রিক্যাল শেপগুলো বলা হলো, তার মধ্যে সার্কুলার লুপটা হচ্ছে সবচেয়ে কমন। It will be shown that for a small loop is equivalent to an infinitesimal magnetic dipole axis. আমরা ম্যাগনেটিক ডাইপোল পড়ছিলাম ইলেকট্রোম্যাগনেটিক্স, না ম্যাটেরিয়ালসে। তো সেখানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের চ্যাপ্টারে পড়ছিলাম। তো সেই ম্যাগনেটিক ডাইপোলটা হলে সেটার কনসেপ্টটা এখানে ইউজ হয় আর কি। সেটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট, মানে এই লুপ অ্যান্টেনাটা তো ওইটার ইকুইভ্যালেন্ট আর কি। আগেরটা ছিল ওয়্যার অ্যান্টেনা, ছিল ইলেকট্রিক ডাইপোল, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল লুপটা। আচ্ছা, so that is the fields radiated by an electrically small circular loop or square loop are of the same mathematical form as that radiated by infinitesimal magnetic dipole. এখন লুপ অ্যান্টেনাসদের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। তো এটা হচ্ছে ইলেকট্রিক্যালি স্মল অ্যান্ড ইলেকট্রিক্যালি লার্জ। কাজে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারি যে ক্লাসিফিকেশন অফ লুপ অ্যান্টেনা, ঠিক আছে? তো এখানে তোমরা ইলেকট্রিক্যালি স্মল আর ইলেকট্রিক্যালি লার্জ এটাই বলবো।
তো এখানে জাস্ট লেংথের ব্যাপারটা, ওভারঅল সার্কামফারেন্স, এখানে তো লুপ ফর্ম করতেছে, তাহলে সার্কেলের যদি হয় তো তার একটা পরিধি থাকবে, তো সেই পরিধিটাকে বলবো সার্কামফারেন্স। সেটা যদি λ/10 এর চেয়ে কম হয় তাহলে হচ্ছে ইলেকট্রিক্যালি স্মল। আর যদি সেটা ওই কম্পেয়ার টু ওয়েভ লেংথ হয়, ল্যামড়ার সমান কাছাকাছি হয়, তখন সেটাকে আমরা বলবো ইলেকট্রিক্যালি লার্জ লুপ অ্যান্টেনাস। এবং এটার যে অ্যাপ্লিকেশন অফ দ্য লুপ অ্যান্টেনাস আর ইন দ্য হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ভিএইচএফ রেঞ্জ, ইউএইচএফ রেঞ্জ ইত্যাদি। তো কাজে আমরা যখন ক্লাসিফিকেশন পড়ছিলাম অ্যান্টেনা, তখন লুপ অ্যান্টেনা ছিল বোধহয়। তো সেক্ষেত্রে আমরা যে ওখানে তো অ্যাপ্লিকেশনসটা বলি, কাজে এখানে আলাদা করে অ্যাপ্লিকেশনস জিজ্ঞেস করতেছি না, কিন্তু এখানে ক্লাসিফিকেশন অফ লুপ অ্যান্টেনাটা এটা হয়তো এখানে দিতে পারি, ইলেকট্রিক্যালি স্মল, ইলেকট্রিক্যালি লার্জ। আচ্ছা, এখন প্রথম যেটা ইলেকট্রিক্যালি স্মল যেটা, সেটা নিয়ে এখানে একটু বলা হয়েছে, হ্যাভ স্মল রেডিয়েশন রেজিস্ট্যান্স। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে রেডিয়েশন রেজিস্ট্যান্স আরটা স্মল, and that are usually smaller than their loss resistance. এখানে আরেকটা রেজিস্ট্যান্স ছিল লস রেজিস্ট্যান্স, সেটার চেয়ে কম, and they are seldom employed for transmission and radio communications. When they are used in such application, it is usually in the receiving mode. তাহলে রেডিও কমিউনিকেশন এটা কম ইউজ হয়, কিন্তু যদি ইউজ হয় সেক্ষেত্রে এটা সিগন্যাল রিসিভ করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, আগেরটার ক্ষেত্রে যেমন বেস স্টেশন এবং মোবাইল দুটোর ক্ষেত্রে ট্রান্সমিশন রিসিভ দুটোই বলা হচ্ছিল, ডাইপোলের ক্ষেত্রে এটা কিন্তু রিসিভিং মোডে ইউজ হচ্ছে, such as the portable radios and pagers, where antenna efficiency is not as important as the signal to noise ratio. They are also used as probes, সিগন্যাল পিক করার জন্য। ওই প্রোব মানে কি, সিগন্যালটা পিক করতে পারে, আর ফিল্ড মেজারমেন্টস এন্ড ইজ অ্যাজ ডাইরেকশনাল অ্যান্টেনাস ফর রেডিও নেভিগেশন। ঠিক আছে, তো কোনো একটা মেজারমেন্টের সময়ও সিগন্যাল রিসিভ করে আমরা সিগন্যালের স্ট্রেংথটা হয়তো হিসেব করতে চাচ্ছি, তখনও প্রোব হিসাবে এই লুপগুলা ইউজ হয়। তো কাজে দি ফিল্ড প্যাটার্ন অফ ইলেকট্রিক্যালি স্মল অ্যান্টেনাস অফ is similar to that of influential dipoles with না, এটা একই কথা। এখানে তাহলে এই লুপ অ্যান্টেনার ক্ষেত্রে এই জায়গাটা তোমরা এটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনসটা একটু দেখো। হ্যাঁ, লুপ স্মল লুপ অ্যান্টেনার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ স্মল লুপ অ্যান্টেনা। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, এখানে এটা হচ্ছে যে এই রেডিয়েশন রেজিস্ট্যান্সটা তো এখানে বলা হয়েছিল কম টম। The resistance of the loop can be increased and made comparable to the characteristic impedance of practical transmission lines by increasing its perimeter. তো পেরিমিটার বাড়ালেই সেটা লার্জ অ্যান্টেনার দিকে যাবে, অথবা নাম্বার অফ টার্ন বাড়াতে। এই লুপগুলা ট্রান্সফরমারে যেমন নাম্বার অফ টার্ন থাকে, ওরকম লুপগুলারও নাম্বার অফ টার্ন, এটাও বাড়ানো যায়। Another way to increase the radiation resistance of the loop is to insert within its circumference of perimeters a ferrite core, magnetic material of very high permeability, mu বেশি, which will raise the magnetic field intensity. H is equal to B is equal to mu H. তো সেখান থেকে আমরা দেখছি মিউ বাড়লে magnetic field intensity বেড়ে যেতে পারে, hence the radiation resistance বাড়তে পারে। So this is called so-called ferrite loop. আচ্ছা, তো তাহলে এখানে টেকনিক্স বলতে পারি আমরা, টেকনিক্স to improve, increase radiation resistance of small loop antenna. এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন হতে পারে। আর ইলেকট্রিক্যালি লার্জ লুপস আর ইউজড ইন ডিরেকশনাল অ্যারেজ অ্যান্টেনাস সাচ এজ হেলিক্যাল অ্যান্টেনাস ইত্যাদি। এটা জাস্ট একটু অ্যাপ্লিকেশন দেখলাম। এখন এটার মধ্যে একটা স্মল সার্কুলার লুপ আছে, সেটার একটা ব্যাখ্যা আছে, এখানেও আমাদের আর দরকার নাই, এখানে জাস্ট ইকুয়েশনটা জানলেই হবে। এটা ছবি মনে আছে যে স্মল সার্কুলার লুপ, এই ছবিটা আর ইকুয়েশনটা দেখবে আর কি। লুপটা হচ্ছে এটা, এখানে কারেন্ট হচ্ছে I5, সেই I5 এর এক্সপ্রেশনটা হচ্ছে তোমার এটা I0। তাহলে এখানে ফিল্ড গুলা পারপেন্ডিকুলার দিক কি হবে, এখানে এই এটার সাথে কম্পেয়ার করলে, এটা যদি 2 ডাইমেনশনাল একটা প্লেন ধরো, তাহলে এটা যদি এক্স এক্সিস হয়, এদিকে যদি তোমার মনে করো ওয়াই এক্সিস, এই যে এটা এক্স, এটা ওয়াই, মনে করো লুপটা হচ্ছে এরকম ভাবে আছে, এরকম ভাবে একটা লুপ আছে, সেখান থেকে তুমি ডিরেকশনে যাচ্ছ,
এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে তুমি ইয়ে বের করবা, ওই আগের মতো সব এইচ এগুলো বের করবো। তো আমরা এগুলো বের করার টেকনিকে একবারই দেখাচ্ছি, বাকিবার দেখা এক্সপ্রেশন গুলো ওরভাবে মুখস্থ করতে বলতেছি না। তো খালি জাস্ট এ লুপ অ্যান্টেনা স্ট্রাকচার, স্মল লুপের ভিডিওটা এটা তোমরা দেখবা যে স্মল লুপের আর কি, ব্যাস এইটুক জানলেই হবে, এর বেশি ডিটেলসে যাওয়া সম্ভব না, আমাদের টাইম শেষ। তাহলে লুপ অ্যান্টেনা যেটুক পড়লাম এই পর্যন্ত আজকে শেষ করছি। নেক্সট দিন অ্যান্টেনা অ্যারে শুরু করার ইচ্ছা থাকলো, আজকে শেষ করছি তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এটা অ্যাটেন্ডেন্স রেকর্ড হয়ে যাবে, চিন্তা করো না।